আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ডিজিএফআই এর সাবেক ৫ মহাপরিচালক সহ ১৩ জনের বিচার শুরু। জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং ডিজিএফআই এর সাবেক ৫ মহাপরিচালক সহ ১৩ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়। এরপর জানাবো, মিশন বাস্তবায়নে ভাড়া করা হয় ৫ অস্ত্র। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় অন্তত ৫টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ভাড়া করা হয়েছিল। এর মধ্যে ৩টি উদ্ধার করা হয়েছে, বাকি একটি ফয়সাল ভারতে পালানোর সময় সেই দুইটি তার সঙ্গে নিয়ে গেছে। জানাবো, তারেক রহমান ফেরার আগেই মাঠ গোছাতে চায় বিএনপি এখন পুরোদমে নির্বাচনী মেজাজে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একদিকে ভোটের মাঠে চলছে তৎপরতা, অন্যদিকে পর্দার আড়ালে ম্যারাথন বৈঠক। সব দিকেই সামলে দলটি ক্ষমতার মসনদে ফেরার লড়াইয়ে নিজেদের প্রস্তুত করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লক্ষ্য ধানের শীর্ষে বিজয় অর্জন নিশ্চিত করা হোক, যার অংশ হিসেবে এখনও ভোটকে সামনে রেখে এরই মধ্যে প্রাথমিকভাবে মনোনীত দলের সংসদ সদস্য এমপি প্রার্থীদের ডেকে বিশেষ নির্দেশনা দেওয়া হচ্ছে। এবারে জানাবো, এনসিপি নেত্রী রুমির মৃত্যুর আগে ফেসবুকে যা লিখেছিলেন। রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমি ৩০ নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি ধানমন্ডি থানার যুগ্ম সম্পাদিকা ছিলেন। আজ জিগাতলা জান্নাতি ছাত্রী হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, সুব্রত বাইনের মেয়ে খাদিজা ৫ দিনের রিমান্ডে। যুবদল নেতা আরিফ শিকদার হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিনকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা হকের আদালত শুনানি শেষে আদেশ দেন। এর আগে পুলিশ তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ডিজিএফআইয়ের সাবেক ৫ মহাপরিচালক সহ ১৩ জনের বিরুদ্ধে বিচার শুরু। জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, ডিজিএফআইয়ের সাবেক ৫ মহাপরিচালক সহ ১৩ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য ২ সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এ ব্যাপারটি সেভাবেই দেখা হচ্ছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার। তিনি ক্ষমতা আসার পর যারাই এই ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির সঙ্গে যারা যুক্ত, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যেসব সেনাবাহিনীর সদস্যরাও যুক্ত ছিলেন, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হচ্ছে। এজন্য সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে। দেশটা আমাদের, সুতরাং এ ব্যাপারটি নিয়ে কেউ যেন কোনো
কোনো ধরনের রাজনীতি করার সুযোগ না পায় সেই ব্যাপারটি আরও বেশি দায়িত্বশীলভাবে আচরণ করতে হবে, দেখতে হবে কে বা কারা এ বিষয়টি সেভাবে দেখে এবং সে অনুযায়ী কাজ করতে হবে আমাদের সবাইকে। দেশটা আমাদের, সুতরাং বাংলাদেশের প্রতিটি বিষয় নিয়ে যেন বাংলাদেশের মানুষই কাজ করে সে ব্যাপারে এই সরকার সেই চেষ্টা করছে। মিশন বাস্তবায়নে ভাড়া করা হয় 5 অস্ত্র। দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে দোয়ার অনুরোধ প্রধান উপদেষ্টার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে হত্যা চেষ্টার ঘটনায় অন্তত 5টি দেশি বিদেশি অস্ত্র ভাড়া করা হয়েছিল। এর মধ্যে 2টি অস্ত্র পালানোর সময় আসামি ফয়সাল করিম মাসুদ সঙ্গে নিয়ে পালিয়েছে। বাকি 3টি অস্ত্র এক বন্ধুর মাধ্যমে তার বাবা হুমায়ুন কবিরের কাছে পাঠিয়েছিলেন পলাতক ফয়সাল। রাজধানীর আগারগাঁয়ে ফয়সালের বোনের বাসা থেকে উদ্ধার হওয়া 2টি ম্যাগজিন ও গুলির ব্যাগের সূত্র ধরে 3টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র থেকে সব তথ্য জানা গেছে। এদিকে মাথায় গুলি লাগা সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দেশবাসী সবার কাছে দোয়া চেয়েছেন হাদীর জন্য। তিনি বলেছেন, আমাদের সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবাইকে বলবো, যার যার জায়গা থেকে শরীফ ওসমান হাদীর জন্য আপনারা দোয়া করবেন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে শরীফ ওসমান হাদীর অনেক ভূমিকা রয়েছে। সব ভূমিকার কথা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, শরীফ ওসমান হাদীর মতো জুলাই যোদ্ধারা ছিল বলেই এক ভয়ঙ্কর স্বৈরাচারী সরকারের পতন সম্ভব হয়েছে। দেশের মানুষ সেদিন রাস্তায় নেমে এসেছিল, দুধের বাচ্চারাও নেমে এসেছিল, এমনকি মহিলা পুরুষ সবাই সেদিন রাস্তায় নেমে এসে স্বৈরাচারী সরকারের পতনে ভূমিকা রেখেছিল। তারেক রহমানের ফেরার আগেই মাঠ গোছাতে চায় বিএনপি। বিএনপি এখন পুরোদমে নির্বাচনী আমেজে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একদিকে ভোটের মাঠে চলছে জোর তৎপরতা, অন্যদিকে পর্দার আড়ালে ম্যারাথন বৈঠক। সব দিক দিয়েই আমলে দলটি ক্ষমতার মসনদে ফেরার লড়াইয়ে নিজেদের প্রস্তুত করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লক্ষ্য ধানের শীষ বিজয় নিশ্চিত করবে, যার অংশ হিসেবে এখনও ভোটকে সামনে রেখে এরই মধ্যে প্রাথমিকভাবে মনোনীত দলের সংসদ সদস্য এমপি প্রার্থীদের ডেকে বিশেষ নির্বাচন নির্দেশনা দেয়া হচ্ছে। অর্থাৎ আগামী 25শে ডিসেম্বর তারেক রহমান তিনি দেশে ফেরার আগেই নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম গুছিয়ে নিচ্ছে বিএনপি। সেই লক্ষ্যে গতকাল বুধবার থেকে মনোনীত প্রার্থীদের সঙ্গে বৈঠক শুরু হয়েছে। প্রথম দিকে 3 বিভাগে 107 জন এমপি প্রার্থীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হয় দলের হাইকমান্ডের, যা আজ বৃহস্পতিবারও চলবে এবং শুক্রবার বিরতি দিয়ে শেষ হবে আগামী শনিবার। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে শুরু হওয়া এই বৈঠকে দলের মহাসচিব, দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনী বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিনভর চলা এই বৈঠকে বিএনপির এমপি প্রার্থীদের ভোটের মাঠে করণীয় এবং প্রচারণা, মনোনয়ন ফরম সংগ্রহ, পূরণ, জমাদান, বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে। বিশেষ করে নির্বাচনে জিততে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা এবং জনসম্পৃক্ততামূলক গুরুত্বপূর্ণ 8 দফা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে তারা পৌঁছে কাজ করছে। এনসিপি নেত্রী রুমির মৃত্যুর আগে ফেসবুকে যা লিখেছিলেন। রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমি 30 নামের এক তরুণী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি ধানমন্ডি থানার যুগ্ম সম্পাদিকা ছিলেন। বৃহস্পতিবার জিগাতলা জান্নাতি ছাত্রী হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে বুধবার 17 ডিসেম্বর রাত 11:38 দিকে জান্নাতারা রুমি তার নিজের ফেসবুক পেজে লিখেছেন, ইয়া আল্লাহ, হাদি ভাইকে আমাদের খুবই দরকার। এদিকে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জিগাতলা পুরান কাঁচাবাজারের পাশে একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমি নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, রুমি জাতীয় নাগরিক পার্টি এনসিপি ধানমন্ডি থানার
থানার যুগ্ম সম্পাদক ছিলেন। আমরা তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এই ঘটনার পর এনসিপির মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এনসিপির নেতৃত্ববৃন্দরা বলছে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে একরকম নিরাপত্তাহীনতায় ভুগছে। হাদী ভাইকে নিয়ে দেওয়ার কারণে এই এনসিপির নেত্রীর বিরুদ্ধে ভারতের ওই পার থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছিল এবং এই ষড়যন্ত্র করার কারণে মূলত এসব সমস্যার সৃষ্টি হয়েছে। সবাইকে তাই আরও বেশি এই বিষয়টি নিয়ে ভাবতে হবে এবং তাদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে কাজ করতে হবে।